বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। পেপার লাইন লার্নার্স তোমাদেরকে জানাই নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমি হিন্দু পেপার অ্যানালিসিস করব। তাই হিন্দু পেপার অ্যানালিসিসটা আমি এখানে সহজ এবং সরলভাবে তুলে ধরবো সবার কাছে। তোমরা শোনো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তা আজকের তারিখ হচ্ছে 15/4/2022। এই 15/4/2022 হিন্দু পেপার অ্যানালিসিস আজকে আমি করছি। চলো বন্ধুরা, শুরু করা যাক। তা প্রথম খবর হচ্ছে আইএমডি ফোরকাস্টস নর্মাল মনসুন, নো এল নিনো। দেখো, ইন 2021 the southwest monsoon ended with just a 0.7% deficit from the historical average of 88 centimeter. Monsoon rainfall deficit was nearly 9% August. ঠিক আছে, with 35% more than its monthly normal. Strong rain in September helped close the deficit. বুঝবে সবাই। দেখো, ওভারঅল রেনফল হচ্ছে 87.4 সেন্টিমিটার। The India Meteorological Department, while forecasting a normal southwest monsoon for this year, also revised downwards the definition of what constitutes average rainfall. India would get 99% of long period average rainfall, changed 89 centimeter to 88 centimeter in 2018, and in the periodic আপডেট যেটা হচ্ছে 2022-এ সেটা হচ্ছে 87% সেন্টিমিটার, 87 সেন্টিমিটার। তাহলে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে রেনফলটা কতটা ডিটোরিয়েট হচ্ছে। A monsoon is considered normal when rain falls between 96% and 104% of the LPA, long period average। মানে 96% এবং 104%-এর মধ্যে থাকলে তাহলে সেটা হচ্ছে নর্মাল। ঠিক আছে। আইএমডি মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ডাজ নট এক্সপেক্ট এল নিনো এবারে। দ্যাট ওয়ার্নিং অফ দ্য সেন্ট্রাল প্যাসিফিক অ্যান্ড ডাইং আপ অফ দ্য রেন্স ওভার দ্য নর্থ ওয়েস্ট ইন্ডিয়া রিসেন্টলি কোন খবরে এসছিল। ঠিক আছে। দ্য কামিং মনসুন কারেন্টলি লা নিনা, মানে এল নিনোর ঠিক উল্টোটা, লা নিনা conditions are prevailing over the equatorial Pacific. The latest forecasts indicates it will continue during the monsoon. Current indicators suggests normal and above normal rainfall in the northern parts of peninsular India, central India and the Himalayan foothills, many parts of the northeast India and southern part of the South India expected to see subdued monsoon. ঠিক আছে, কিছু কিছু জায়গায় একটু মনসুনটা দেখা যাবে, একেবারে পুরোপুরি যাবে না, কিন্তু এবারে কিন্তু যেরকম ঝড়ো বৃষ্টি হয় এল নিনোর মাধ্যমে সেই বৃষ্টিটা আসবে না। ঠিক আছে। এভরি ডিকেটস যেটা হচ্ছে 89 সেন্টিমিটার অ্যাভারেজ 50 ইয়ার্সে হয়েছিল 1951 সাল থেকে 2000 সালে। দেখো, 89 থেকে 88 মানে 1 সেন্টিমিটার কমে গেল বৃষ্টিপাত, সেখানে হচ্ছে 1961 থেকে 2010-এ। আর লেটেস্ট যে সিচুয়েশনটা সেটা হচ্ছে 87 সেন্টিমিটার, যেটা হচ্ছে 1971 থেকে 2020 নাও দ্য সিচুয়েশন। তা এবার যেহেতু এই ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের কথা পড়ছি, সেটা নিয়ে একটু আলোচনা হোক। এটা হচ্ছে একটা এজেন্সি অফ দ্য মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ইট ইজ দ্য প্রিন্সিপাল এজেন্সি রেসপন্সিবল ফর মেট্রোলজিক্যাল অবজারভেশনস, ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড সিসমোলজি। হেডকোয়ার্টার হচ্ছে মৌসম ভবন, নিউ দিল্লি। ফাউন্ডার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টাবলিশড 1875। আর হচ্ছে 6 রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার, সেটা হচ্ছে ডেপুটি ডিরেক্টর জেনারেলের আন্ডারে আছে। সেই হেডকোয়ার্টারগুলো কি, রিজিওনাল মেট্রোলজিক্যাল হেডকোয়ার্টারগুলো, সেটা হচ্ছে মুম্বাই, চেন্নাই, নিউ দিল্লি, কলকাতা, নাগপুর, গুয়াহাটি। ঠিক আছে বন্ধুরা, তাহলে প্রথম নিউজটা এটা ছিল। এরপরের যে নিউজটা হচ্ছে MP's panel lends voice against the elephant trade. দেখো, don't encourage sale and purchase of captive elephants, the Standing Committee on Science and Technology, Environment, Forest and Climate Change. গোটা খবরটার এতটা ইম্পর্টেন্ট। এবার একটু আমি বলেও দিই
The parliamentary panel has urged the union government to remove the controversial clause in the wildlife protection amendment bill, যেটা 1972-এ হয়েছিল, সেটা 1921-এ এসে যেটা অ্যামেন্ড করা হয়েছিল তার মধ্যে কিছু কন্ট্রোভার্সিয়াল দেখা গেছে। দ্যাট overrides the original act making the exception only for the elephants. The amendment bill was introduced in the Lok Sabha on behalf 2021 and referred to the parliamentary panel on December 25. The panel will hold a final round of meeting on Monday on its report on the legislation. Section 43 of the Principal Act clearly state করছে, no person having in his possession captive animal articles, trophy or uncured trophy in respect of which he has a certified of ownership shall transferred by way of sale or offer for sale, ঠিক আছে, মানে যে সেল করার জন্য, by any other mode of consideration of commercial nature, যে কোনোভাবে পশুদেরকে নিয়ে যে কমার্শিয়াল করা হয়, such animals or articles or trophy were uncured trophy, মানে এইরকমভাবে জোর জুলুম করা যাবে না অ্যানিমেলদের উপর, এই ব্যাপারটাই এসছে। It introduces an exemption clause for the elephant. The exemption clause to section 43 says, this section shall not apply to the transfer or transport of any live elephant by বেঁচে থাকা যে সময় এলিফ্যান্ট সেগুলো ট্রান্সপোর্টে করা যাবে না, ট্রান্সফার করা যাবে না, by a person having a certificate of ownership, ঠিক আছে, where such person has obtained prior, তখন কি করতে হবে, তাকে prior permission নিতে হবে for the state government on fulfillment of such conditions as may be prescribed by the central government, prescribed করবে তখন, ঠিক আছে বন্ধুরা। তাহলে তৃতীয় নম্বর খবরে আসছি। তৃতীয় নম্বর খবরটা হচ্ছে রেড স্টার ওভার সলোমন আইল্যান্ডস। চায়না অ্যান্ড দ্য সলোমন আইল্যান্ড কন্ট্রোভার্সি তো চলেই আসছে, ঠিক আছে, কারণ এই সাউথ প্যাসিফিক রিজিয়নে চায়নার কিন্তু একটা অ্যাগ্রেশন ভাব রয়েছে। China naval vessel to utilize the islands for the logistic support. There have been speculations in the wake of this revaluation that China might be building the next overseas এখানে তৈরি করবে naval base। এর আগে কি তৈরি করেছিল, জিবৌতিতে করেছিল। All western power have reacted strongly against this, মানে অস্ট্রেলিয়া বিশেষ করে, কেন অস্ট্রেলিয়া রিজিওনাল গ্রেট পাওয়ার has reacted with the boosted finance by extending its current security mission. US reopen করছে তখন হনিয়ারা বলে একটা জায়গা আছে, after long 29 years gap, 29 বছর পর। China's political clout in this region will be heavily opposed both domestically, যেটা হনিয়ারা রিয়টস হয়েছিল, তাদের গৃহযুদ্ধ হয়েছিল, সেখানে চায়নাদের বিভিন্ন রকম মানে তাদের জিনিসপত্র থেকে শুরু করে চায়নার যে মোটিভেট বা এগুলো তার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল। আবার হচ্ছে ইন্টারন্যাশনাল বেসিস, সেটা ওকাস, যেটা হচ্ছে ফুল ফর্মটা হচ্ছে অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম আর ইউএস। কিন্তু এটা খুব চিন্তার বিষয় হয়ে যাচ্ছে ওয়াশিংটন ইউএসের কাছে। ইট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু ডিস্টার্ব দ্য স্টাবলিশ সিকিউরিটি মেকানিজম ইন দ্য সাউথ প্যাসিফিক রিজন। ঠিকই তো, বুঝতে পারছো তো। The document explicitly enables rising to the saint the police, এই যে এরা পুলিশটা, আর্ম পুলিশ, মিলিটারি পার্সোনাল যেটা তোমার এখানে পাঠাচ্ছে সলোমন আইল্যান্ডে, যেটা আদার ওয়েস্টার্ন কান্ট্রিদের ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটছে। তাছাড়া তারা কি ইউজ করছে, তারা তো তাদের বেসটাকে ইউজও করছে, এবার তার উপর কী করছে, তারা সেই জায়গাগুলোকে ফর লজিস্টিক সাপোর্টে ইউজ করছে আইল্যান্ডটাকে, ঠিক আছে। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে, হোয়াট ইজ দ্য রেশনাল ফর দ্য সোলেমন island increasingly proximity to China? The Solomon is an island, is a part of ethnically Melanesian group of the island in the Pacific. Lies between, কোথায় অবস্থান করছে এটা, পাপুয়া নিউ গিনি অ্যান্ড ভ্যানুয়াটু বলে এক জায়গা আছে। এটা ব্রিটিশ কলোনিয়ালের সময় তৈরি হয়েছিল, তারপর জাপান জার্মানির কাছে পৌঁছেছিল, সেটা ইউকে দখলও করেছিল, আমেরিকা দখল করেছিল জাপানের কাছ থেকে
সেটা ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের সময়। ঠিক আছে, তোমরা জানাবে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডটার ইয়ারটা কত আর ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টের ইয়ারটা কত কমেন্ট বক্সে। দ্য আইল্যান্ড বিকাম দ্য ইন্ডিপেন্ডেন্ট, এই যে সলোমন আইল্যান্ড সেটা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে 1978 সালে, দিয়ে তৈরি হয়েছিল কনস্টিটিউশনাল মোনার্কি আন্ডার দ্য ব্রিটিশ ক্রাউন উইথ দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। এবার আমি ডিটেলস একটু বলি, দেখো ভালো করে বোঝো, আমি বাংলাতেও বলছি। দেখো, আভ্যন্তরীণ জাতিগত সংগত হয়ে দেখা গিয়েছিল এখানে, আর এর ফলে যে অস্ট্রেলিয়ার সাথে যে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক পরিচালিত হয়, ঠিক আছে, যা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংকটের প্রথাগত প্রক্রিয়াশীল হয়েছিল। সলোমন আইল্যান্ড তাইওয়ানের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলেছিল, যা হেনিয়াতে বর্তমান সরকার উত্থানের সাথে শেষ হয়েছিল। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে কেন চাইনা ইন্টারেস্টেড হচ্ছে। দেখো, চাইনা কূটনীতিক স্বীকৃতির জন্য তাইওয়ানের সাথে প্রতিযোগিতা করে। তাইওয়ানকে ইন্ডিয়া কিন্তু, আবার ইন্ডিয়ার দিক থেকে বলি, একটা কান্ট্রি হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু চায়না সেটা দেয় না। চায়না বলে একটা দেশের অংশ, আমাদের দেশের অংশ। ঠিক আছে, হেন্স এনি কান্ট্রি হুইচ হ্যাজ টু অফিসিয়ালি এস্টাবলিশ রেগুলেশনস উইথ দ্য চাইনা will have to break diplomatic ties with Taiwan. The Solomon Island was one of the 6 Pacific islands which had bilateral trade with the Taiwan. However, in 2019, Solomon, along with the Kiribati bole ekta jayga ache, switched allegiance to China. Otherwise, Micronesian group of islands which are under the control US. The small Pacific island states act as a potential vote banks to support greater power USA. তা এই সমস্ত ছোট আকারের দ্বীপগুলো কেন এত ঝামেলা হচ্ছে এখানে? কারণ এখানে এক্সক্লুসিভ ইকোনমিক জোন রয়েছে, তাই স্মল আইল্যান্ড স্টেট তৈরি হয়েছে। ঠিক আছে, এবং সেটাকে তারা বিগ ওশান স্টেট হিসেবেও ধরে। সলোমন আইল্যান্ড মৎস্য সম্পদ সহ কাঠ এবং খনিজ সম্পদ অফুরন্ত ভাণ্ডার, এটা সবসময় জানতে হবে। বর্তমান পরিস্থিতিতে এই অৌকাস একটু আগে আলোচনা করেছি, অস্ট্রেলিয়া, ইউকে এবং ইউএস উত্থানের পরিপ্রেক্ষিতে, যা অ্যাংলো আমেরিকান সহযোগিতায় চীনের সাথে অস্ট্রেলিয়ার সক্ষমতা উন্নত করতে চাইছে। তবুও হেনিয়াতে 2021 সালের দাঙ্গা বিরোধী প্রভৃতি বেইজিংয়ের সাথে সলোমন আইল্যান্ডের সহযোগিতা বাড়ানোর জন্য ইমিডিয়েট এটা ট্রিগার, মানে বেইজিং কিন্তু এটা সুযোগ খুঁজছে। ঠিক আছে, তাহলে হোয়াট ডাজ দিস মিন ফর দ্য স্টাবলিশমেন্ট জিওপলিটিক্যাল কনফিগারেশন ইন দিস রিজন? দেখো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি তাদের নিজস্ব সম্পদ, তাদের বেস ছিল, কিছু সম্পত্তি ছিল, তারা সেখানে রয়ে গেছে। সেখানে একটা দাঙ্গাও দেখা গিয়েছিল, টোঙ্গার নুকু আন্দোলন, আলফা আন্দোলন, যেটা 1906 সালে। দেখো, জিওপলিটিক্স অফ দিস রিজন ইজ আন্ডারগোয়িং অ্যান আনপ্রেসিডেন্টাল ফ্লাক্স ইন দ্য টেন্ডেন উইথ দ্য লার্জার শিফটস ইন দ্য Pacific, suggesting an intensification of regional great rivalry তৈরি হচ্ছে, regionally rivalry তৈরি হচ্ছে, and domestic violating for the Pacific Island states in the coming year. এই জায়গাটাকে নিয়ে খুব একটা মানে প্রবলেম তৈরি হয়েছে এখন বর্তমানে। তারপরে যে নিউজটা আসছি, আন্ডারস্ট্যান্ডিং দ্য সভারেন ডেপ্ট ক্রাইসিস ইন শ্রীলঙ্কা। সভারেন ডেপ্ট বলতে অ্যাকচুয়াল বোঝায় সঞ্চিত ঋণ। দেখো, আমি খুব ভালো করে বোঝাবো ব্যাপারটা। সরকার কিছু ঋণ গ্রহণ করে, ঠিক আছে, এবং তা তখন পূরণ করতে পারে না, বুঝলে বন্ধুরা। বিভিন্ন কর রাজস্বের মাধ্যমে অর্থ ব্যয়ের জন্য ব্যবহার করা হয়। সময়ের সাথে সাথে মূল পরিমাণ টাকার সাথে সুদ দিতে হয় তখন, কিন্তু অনেক সময় কিছু সরকার ঋণ পরিশোধ করবে বলে আরও ঋণ নেয়। স্থানীয় মুদ্রা বা ডলার ধার নেয়। সরকারগুলি তাদের স্থানীয় মুদ্রায় ঋণ নেওয়া শুরু করে যাতে পরিশোধ করতে সুবিধা হয়। এর কারণ হলো সরকারগুলি তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলির সাহায্যে স্থানীয় মুদ্রায় ধার্যকৃত ঋণ পরিশোধের জন্য সহজেই নতুন স্থানীয় মুদ্রা তৈরি করে। সরবরাহ বৃদ্ধির দিকে পরিচালিত করে, দামও বেড়ে যায় তখন। সরকারগুলি তাদের বৈদেশিক ঋণ এবং পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রা সংগ্রহের জন্য বৈদেশিক প্রবাহের ওপর নির্ভরশীল হয় তখন, ঠিক না? অ্যাকচুয়াল দে ডিপেন্ড অন US ডলার, ঠিক বন্ধুরা, flowing into the Sri Lanka in the form of foreign investment and payments received
in exchange for the export of various goods and services to build up their foreign reserves. এবার শ্রীলঙ্কার যে সিচুয়েশনটা হচ্ছে, যে ফরেন রিজার্ভ তৈরি করেছে, কিন্তু সিচুয়েশনটা কী আছে দেখো, খাদ্য জ্বালানির জন্য যে ইম্পোর্ট করতে হবে সেটার জন্য কিন্তু তাদের ট্যুরিজমের উপর ডিপেন্ড করতে হয়। 10% ট্যুরিজম জিডিপি তাদের নির্ভর করে। কিন্তু করোনা ভাইরাস এফেক্টের ফলে বাইরে যারা কাজ করতে যাচ্ছিল তারা কিন্তু আবার ঘরে ফিরে এসেছিল, এতে আনএমপ্লয়মেন্টও বেড়ে গেছে। ঠিক আছে, তার ওপর আবার এই ডেপ ট্র্যাপড চায়নার, এটা তো আরও ফেসে গেছে। হামমান্ততা বন্দর তৈরি করছিল, ঠিক আছে, একেবারে ইউএই যে মডেলটা আছে সেরকম করার চেষ্টা ছিল, কিন্তু ফেসে গেছে পুরো ব্যাপারটা। তা বৈদেশিক মুদ্রা রিজার্ভ তাদের কাছে ছিল 2.3 বিলিয়ন, ঠিক আছে, কিন্তু 2.3 বিলিয়ন হয়েছে, যেটা আগে ছিল $7.5 বিলিয়ন 2019 সালে। ভারত চীনের কাছ থেকে সাহায্য চেয়েছে, প্রতিবেশী রাষ্ট্র, আর ভারত সেই দিক থেকে হেল্পও করছে, যেহেতু নেভার ফার্স্ট। ইন রিসেন্ট উইক ইন্ডিয়া গিভ অ্যাসিস্ট্যান্স $2 বিলিয়ন। তাছাড়াও ভাবতে হবে ওদের ফরেক্স যে সেন্সেক্স যেটা আছে সেটা পুরো ডুবে গিয়েছিল। এখন শ্রীলঙ্কাতে কেউ কাউকে ঋণ দিতে চাইছে না, কারণ শ্রীলঙ্কা কবে মেটাবে সেটাই ভাববার বিষয়। 100% অর্গানিক চাষ করার চেষ্টা চলছে, কিন্তু পেস্টিসাইড বন্ধ করে দেওয়ার জন্য তখন আবার তাদের মার্কেটে অনেক প্রবলেম দেখা গিয়েছিল। সবজির দাম, ফলের দাম, সব দামে চড়া বেড়ে গিয়েছিল। ইউএস পুনরায় চেষ্টা করছে যাতে তাদের রুপিটাকে আবার সজাগ করা যায়, এবং ভারতও সেই দিক থেকে সচেষ্ট আছে। অর্থনৈতিক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পর্যটক প্রত্যাবর্তনে সাহায্য করতে পারে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এখন যা সিচুয়েশন সেখানে পর্যটক পরিদর্শন এড়ানোর চেষ্টা করছে। আশা করি পরবর্তীকালে অবশ্যই চেঞ্জ হবে। তা এই পয়েন্টগুলো তুলে ধরলাম, যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমি কি বলেছি। এরপরে 5 নম্বর যে খবরটা আছে সেটা হচ্ছে বোয়িং টু গ্রাউন্ড ফল্টি ম্যাক্স সিমুলেটর। দেখো, pilots cannot be trained to fly Boeing 737 MAX safely if the stick shaker in a simulator is faulty. The plane manufacturer has informed the DG, Director General of the Civil Aviation, which barred 90 SpiceJet pilots from flying these planes following inspection of a training facility of airline. ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা শুধু একটাই খবর ছিল, এটা একটুখানি ডিসকাসও করে দিলাম। 737 MAX এক্স সেফটির ব্যাপারে বলছে, ঠিক আছে। এরপরের যে নিউজটা আসছে সেটা হচ্ছে নেভি লুকস ফর ইন্ডিজিনাস কপ্টার ভ্যারিয়েন্ট। এটা বেশি কিছুই না, হিন্দুস্তান এরোনটিক লিমিটেড ইজ প্রিপেয়ারিং আ ডিটেলড প্রজেক্ট রিপোর্ট অন দ্য কনফিগারেশন অ্যান্ড ওভারঅল কস্ট। এটার ব্যাপারটাই এসছে, এটা অনলাইন হিসেবে মনে রেখে দাও। নেভি লুকস ফর ইন্ডিজিনাসলি কপ্টার ভ্যারিয়েন্ট। ক্লিয়ার? এরপর দেখো যে খবরটা আসছে সেটা হচ্ছে রাশিয়া ওয়ার্নস এগেনস্ট ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তা অন দ্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যিনি আছেন, রিসেন্টলি তোমরা শুনে থাকবে যে ফিনল্যান্ড বলছে জয়েন করব, তারপর বলে সুইডেনও বলছে জয়েন করব ন্যাটোতে। তো এটা নিয়ে একটা খুব প্রবলেম তৈরি হয়েছে, রাশিয়া ওর জন্য ওয়ার্ন করছে ন্যাটোকে। দেখো, ফিনল্যান্ড উইল মেক ডিসিশন ইন দ্য নেক্সট ফিউ উইকস, যাতে ওই ইউক্রেনের মতো না সিচুয়েশন হয় তার জন্য এরা সত্তর ব্যবস্থা করছে নিজেদের, PM সান্না ম্যারিন বলেছে। আর সুইডেন ফিনল্যান্ড ন্যাটোতে জয়েন করলে রাশিয়া উড হ্যাভ স্ট্রেংথেনড ইটস ল্যান্ড, এটাও বলেছে নোভেল অ্যান্ড এয়ার ফোর্সেস ইন দ্য ব্যাল্টিক সিতে, ওখানে প্রয়োগ করবে, ওদের ডিপ্লয় করে দেবে। দেয়ার ইজ নো নিউক্লিয়ার ফ্রি ব্যাল্টিক where Russia has it. Kaliningrad এক্সক্লুসিভ স্যান্ডউইচ অবস্থায় রয়েছে, মানে কি বলবো, তো এই যে ক্যালিনগ্রেড বলে একটা জায়গা আছে সেটা এনক্লেভ, এবং সে দুটো দেশের মধ্যেখানে পড়ে আছে, সেটা হচ্ছে পোল্যান্ড অ্যান্ড লিথুয়ানিয়া। ন্যাটো
ওয়েস্টার্ন সিকিউরিটি কী করে, ন্যাটো করছে ওয়েস্টার্ন সিকিউরিটি ফ্রম দ্য সোভিয়েত ইউনিয়ন would be the biggest strategic conquest in the Ukrainian war. ফিনল্যান্ড গট ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য রাশিয়া থেকে ফিনল্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল 1917 সালে, ঠিক আছে, এবং সেটা হয়েছিল ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার এছাড়াও হচ্ছে সেকেন্ড যে যুদ্ধটা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ারের, সেই সময় মস্কো কিছু টেরিটরি হারিয়েছিল। ফিনল্যান্ড অ্যানাউন্স করেছিল bilaterally exercise with Britain, US, Latvia and Estonia. Sweden has not fought for 200 years. সুইডেন এমন একটা যে 200 বছর ধরে কোনো রকম যুদ্ধ করেনি, এবং তারা পোস্ট ওয়ারে তারা সাপোর্ট করেছিল ডেমোক্রেসি ইন্টারন্যাশনালি, মাল্টিল্যাটারাল ডায়ালগ অ্যান্ড নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট। দ্য ক্যালিনিনগ্রেড যে একটা জায়গা আছে ইজ আ পার্টিকুলার ইম্পর্টেন্ট ইন দ্য নর্দার্ন ইউরোপিয়ান থিয়েটার। Formerly the Prussian port of the Königsberg, capital of the East Prussia, it lies less than 1400 km from London and Paris and 500 km from Berlin. ঠিক আছে, তা এই ব্যাপারটা উঠে এসছে। মোট কথা ওই যে ফিনল্যান্ড এবং সুইডেন যে ন্যাটোতে যুক্ত হবে সেটা নিয়ে রাশিয়া ওয়ার্ন করছে ন্যাটোকে। আর আরও কিছু এক্সট্রা তথ্য বলে দিলাম, সেটা মন দিয়ে শুনেছো আশা করি তোমরা। আচ্ছা, তারপরে যে খবরটা আসছে সেটা হচ্ছে টেসলা সিইও কে, চিফ এক্সিকিউটিভ অফিসারটা কে, এলন মাস্ক। সে কি করেছে, অফার করেছে টু বাই টুইটার ফর $43 বিলিয়ন। এটাই মনে রাখুন, ঠিক আছে। তারপর 9 নম্বর যে খবরটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভস 61 প্রজেক্টস আন্ডার PLI প্ল্যান ফর টেক্সটাইল, 61 অ্যাপ্লিকেশন for projects entailing investment of 19,077 crore have been approved under the production linked incentive schemes for the textile Secretary of the Union Ministry of Textile কে UP সিং। তাহলে 61 প্রজেক্ট পুরো অ্যাপ্রুভাল করেছে। কত সেটা 19,077 কোটি টাকা, ঠিক আছে, সেটা অ্যাপ্রুভ করেছে। এবং সেটা প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভের জন্য, স্কিমের জন্য, টেক্সটাইল, ঠিক আছে, কে ইউনিয়ন মিনিস্টার অফ টেক্সটাইল UP সিং। আচ্ছা, তাহলে এই গেল খবর। এবার আমি আসছি হিন্দু পেপার অ্যানালিসিসের তোমার এডিটোরিয়ালে। আচ্ছা, দেখো এডিটোরিয়ালে যেটা বলেছে সেটা হচ্ছে, দেখো, ইজ হিন্দি অর ইংলিশ বেনিফিশিয়াল অ্যাজ দ্য লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। দেখো বলেছে রেসিডেন্টস অফ অনলি 12 অফ দ্য 35 স্টেট, 35টা স্টেটের মধ্যে 12, অ্যান্ড ইট ইজ রিপোর্টেড হিন্দি অ্যাজ দেয়ার ফার্স্ট চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, সেন্সাস 2011 অনুযায়ী। বাট হিন্দি ইজ অ্যান আমব্রেলা টার্ম এনকম্পাসিং 56 ল্যাঙ্গুয়েজেস। মানে বেশিরভাগ জায়গায় দেখবে হিন্দিটাকে ইউজ করছে প্রত্যেকটা জায়গায়, এবং তার সঙ্গে সঙ্গে চারদিকে আছে ভোজপুরি, রাজস্থানি, হিন্দি, ঠিক আছে, ছত্তিশগড়ি। while 43% of Indians speaks Hindi, only 26% speak Hindi specially as their mother tongue, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন, হিন্দি নিডস টু বি মেড দ্য লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। দেখো এমন কিছু ল্যাঙ্গুয়েজ হতে হবে যেটা হচ্ছে মানুষ একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারে। আমি আগের দিন ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আরও কিছু ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আরও কিছু আলোচনা করব, ঠিক আছে, আগের দিন বলছি ভুল করে। তা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে অনেক কিছু আলোচনা করব, ঠিক আছে। এরপরে আরও কিছু মনে হয় যেটা খবরটা শুনে বোঝা যাচ্ছে যে আরও কিছু এডিটোরিয়াল বেরোতে পারে এই ব্যাপারের ওপর, তখন আরও ডিটেলসে আলোচনা হবে। তা আপাতত যেটা এখানে বলা হয়েছে সেটাই আমি বলছি। দেখো, দে শুড গো ডু সো ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, হিন্দি অ্যাজ দ্য অল্টারনেটিভ টু ইংলিশ। দেখো এমন কিছু ভাষা আছে যেটা হচ্ছে মানুষের সঙ্গে কথোপকথন করতে পারে এবং তারা বুঝতে পারে যাতে একে অপরের আলোচনা, ঠিক না। তা সেইটাই হচ্ছে, তা হিন্দি একটা মাধ্যম ছিল এবং অল্টারনেট টু ইংলিশ।
এবার ব্যাপারটা হচ্ছে কেন এই আর্গুমেন্টটা উঠছে। হিন্দি অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু ইংলিশ বিকজ ইট ইজ স্পোকেন বাই দ্য মেজরিটি। আবার অন্য দিক থেকে উড নেটিভ হিন্দি স্পিকার্স বেনিফিট বাই লার্নিং ইংলিশ অর শুড হিন্দি বি ইম্পোজড অন দ্য নন হিন্দি স্পিকিং পপুলেশন ফর দেয়ার বেনিফিট। এবার কম্প্যারিজন অফ দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিকে সবাই দেখেছে যে স্টেট আর ইউটির মধ্যে হয়েছে, দ্য রিজিয়নস উইথ দ্য হায়ার শেয়ার অফ ইংলিশ স্পিকার্স অলসো হ্যাভ হায়ার HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স স্কোর হয়েছে। আবার অপরদিকে যেখানে হিন্দি ভাষী সেখানে লো HDI স্কোর্স হয়েছে। দিস মিন পজিটিভ কোরিলেশন বিটুইন a higher standard of living and higher state of English speaker. আবার অনেক সময় দেখা যাচ্ছে, দেখো, মাইগ্রেশন রিলেশন নাম্বারস মোর পিপল ফ্রম হিন্দি স্পিকিং মাইগ্রেটিং টুয়ার্ডস নন হিন্দি স্পিকিং রিজিয়নস ইন সার্চ ফর লাইভলিহুড। ঠিক আছে? ইন দ্য 2017 ইকোনমিক সার্ভে অ্যান্ড অ্যানালিসিস অফ railway passenger data who traveled in unreserved compartment was used as a proxy of major work related migration. তাহলে বুঝতেই পারছো, this class of people less affluent who are most likely to travel for work related regions. Movement of 9 million such passengers between 2011 and 2016 were considered and travel less than 200 km was ignored. দেখো, রাজ্য স্তরে 2015-16 জন্য সমীক্ষা হয়েছিল, যেটা তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পাঞ্জাব, দিল্লির মতো রাজ্যগুলিতেও নেট ইন মাইগ্রেশন রয়েছে, নট ইন মাইগ্রেশন। তা দেখো, যেখানে দ্য নাম্বার অফ পিপল হু মাইগ্রেটেড ইনটু দিস স্টেটস was higher than those who migrated to other states. UP, Bihar, Jharkhand, Madhya Pradesh, Rajasthan, UK, Haryana, Himachal Pradesh, Chhattisgarh recorded higher net out migration. এবার নেট আউট মাইগ্রেশন রেকর্ড যেটা হচ্ছে হিন্দি ভাষী সংখ্যা বেশি, আর নেট ইন মাইগ্রেশন রেকর্ড হচ্ছে সেখানে হিন্দি ভাষীর সংখ্যা কম। এক্সেপশন কোথায়? সেটা হচ্ছে কেরালা, উড়িষ্যা এবং কিছু হলেও মহারাষ্ট্রে আছে। অ্যান অ্যানালাইসিস অফ দ্য 2011 সেন্সাস ডাটা নেট ইন মাইগ্রেশন ফর হিন্দি স্টেটস ওয়ার হিন্দি ইজ স্পোকেন বাই অ্যাট লিস্ট 50% অফ দ্য পপুলেশন ইজ নেগেটিভ। দিস ইন্ডিকেটস দ্য মাইগ্রেন্ট আউটফ্লো ওয়াজ হায়ার দ্যান দ্য ইনফ্লো ইন দিস স্টেটস। দেখো, ইন নন হিন্দি স্টেট the net in migration was positive. The pattern was observed for all types of migration including those done for the work and education. ঠিক আছে? ওই জন্য কেটে কেটে বলছি, তোমরা বোঝো ভালো করে। To summarize, relatively more people from Hindi speaking states migrated from non-Hindi state, and there is strong correlation between regions হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই যে এতটা চেঞ্জ এসছে, অ্যান্ড হায়ার শেয়ার অফ ইংলিশ স্পিকার্স, ইংলিশ অ্যাজ স্ট্রং কেস টু বি দ্য লিঙ্ক ল্যাঙ্গুয়েজ রাদার দ্যান হিন্দি, সেটা বোঝাই যাচ্ছে এবার। কিন্তু ইউনিয়ন গভর্নমেন্ট যে কী করবে সেটা আস্তে আস্তে বোঝা যাবে যে কী করা যায় এবং কী করবে ওনারা, সেটা পরবর্তী খবরে আমরা জানতে পারবো। ঠিক আছে? এরপরের যে নিউজটা আছে সেটা হচ্ছে, বন্ধুরা একটু দাঁড়াও, এরপরের যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে আ উইন্ডো ফর ইন্টারস্টেট কোলাবোরেশন টু ব্রেথওয়ে। দেখো, এটা খবরটা এসছে ইন্টারস্টেট কোলাবোরেশন, যেটা হচ্ছে দিল্লি এবং পাঞ্জাবের মধ্যে স্টাবল বার্নিংয়ের ক্ষেত্রে। আমরা সবাই জানি স্টাবল বার্নিং নিয়ে অনেকবার খবরে এসছে, যে জমিতে চাষ করার পর যে অবশিষ্ট অংশ যেটা পড়ে থাকে সেটা পুড়িয়ে দেয় এবং তার ফলে অনেক বিষাক্ত গ্যাস কিন্তু সেখান থেকে নির্গত হয় এবং সেই বিষাক্ত গ্যাস পরিবেশে ছড়িয়ে গিয়ে আজকে ডেপ্লেশন এনে দিয়েছে, গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে আরও অনেক কিছু। তা সেটা নিয়ে খবরটা এসছে এডিটোরিয়ালে।
The stubble burning is the act of setting fire to crop residue যেটা অবশিষ্ট পড়ে থাকে, to remove them from the field to sow the next crop. Why in this problem? We have no proper technology. কৃষকদের কাছে কি টেকনোলজি আছে? তারা জানে না। এবার সিচুয়েশন তাদেরকে সজাগ করতে হবে, আরও কাজ মানে সজাগ করে দিতে হবে, এবং স্পেশালি এর ফলে যে কী হয় আরও ওদেরকে জানাতে হবে, তাহলে ওরা বুঝবে। এতে হার্মফুল এয়ার এক্সিস্ট হয়। আর্লিয়ার ফার্মার ফর এটা করা হতো কুকিং, ইনসুলেটারের ক্ষেত্রে ব্যবহার করা হতো, কিন্তু এখন সেটা হয় না। এবার কি হয়েছে, হার্মফুল গ্যাসেস উৎপন্ন হচ্ছে, মিথেন যেটা হচ্ছে CH4, কার্বন ডাই অক্সাইড CO, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড VOC, অ্যান্ড কার্সিনোজেনিক পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস উৎপন্ন হয়। লাংসে আমাদের ক্ষতি হয়, ব্লাডে গিয়ে মিশ্রিত হয়ে যায়, এনভায়রনমেন্ট ডিটোরিয়েট হয়ে যাচ্ছে। এছাড়াও যে চাষ করা হয় সয়েল ফার্টিলিটিও কিন্তু কমে যায় অনেক ক্ষেত্রে। এবার আমাদের জানতে হবে যে এই যে দিল্লিতে বেশি এই পলিউশন হচ্ছে, পাঞ্জাবেরও চাষ হয়, ওই ব্যাপারটা নিয়ে দুজনের মধ্যে কোলাবোরেশন করতে হবে যে কীভাবে ঠিক করা যায়, একটা দুজনের মধ্যে আলোচনা করতে হবে। এরকম করে সম্ভব হবে না, এটা একটা পদ্ধতি, কারণ এটা অনেক দিন ধরেই হয়ে আসছে। ঠিক আছে, দিল্লিতে 40টা স্টেশনস মনিটরিং আছে, সেখানে পাঞ্জাব আছে 8টা মাত্র। এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তাছাড়াও পুষা ডিকম্পোজারের কথা বলেছে, যেটা দিল্লিতে অবস্থান করছে, যেটার মাধ্যমে 25 থেকে 30 দিনের মধ্যে স্টাবল ডিকম্পোজ হয়ে যাবে। ঠিক আছে, তাছাড়াও বলেছে যে জমিতে উর্বরতা থাকবে, এবং এইগুলোর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ডাইভার্সিটি ইন ক্রপস করতে হবে। ঠিক আছে, তা এই ব্যাপারগুলোকে নিয়ে আরও শুধু এই কটা স্টেট না, সব যত স্টেট আছে, যেমন ধরো মোটামুটি বলি আমি, পাঞ্জাব, হরিয়ানা, লাদাখ, জম্মু কাশ্মীর, ঠিক আছে, তা এই দিল্লি, সবাইকে এক ছাদের তলায় নিয়ে আসতে হবে। সেখানে এসে তারা যেন আলোচনা করে, যাতে এখান থেকে রিলিফ পাওয়া যায়। কেননা এই ব্যাপারটা নিয়ে অনেক দিন ধরে চলছে, কারণ টেম্পারেচার বেড়েই চলছে পরিবেশের, এই পরিবেশটাকে তাড়াতাড়ি আমাদের ঠিক করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার বন্ধুরা? তাহলে আজকে হিন্দু পেপার অ্যানালিসিস এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও। যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে বেনিফিটটা ওরাও নিতে পারে। এইগুলো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এবং আসন্ন যে সমস্ত ভাইবা আছে সেগুলোর ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাই ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।